হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ইভিএস এর খুবই টপিকটা ইম্পর্টেন্ট। এখান থেকে 2017 সালে টেট পরীক্ষার প্রশ্ন এসেছিল। তো তোমরা কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছো যে সয়েল চ্যাপ্টারটা ক্লাস করাতে। বেসিক্যালি দেখো, আমি তোমাদের সয়েল পলিউশনের ক্লাসটা করে দিয়েছি, সয়েল দূষণ বা মৃত্তিকা দূষণের ক্লাসটা করানো হয়েছে। আজকে আমরা যেটা পড়বো সেটা মৃত্তিকা কী বা মৃত্তিকার যে গঠন, সে মৃত্তিকার গঠন সম্পর্কে জানবো। তারপরে আমাদেরকে জানতে হবে যে মৃত্তিকার যে ভাগগুলো রয়েছে এগুলো, তারপর বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করলে এই মৃত্তিকা চ্যাপ্টারটা মোটামুটিভাবে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আজকের যে ক্লাসগুলো থাকছে, মাটি কাকে বলা হয়, মাটির যে স্তর রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। রেগুলার ক্লাসগুলো ফলো করার জন্য পাশে থাকা যে বেল আইকন রয়েছে অবশ্যই প্রেস করো। আর ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপে SMS করলে আমাদের গ্রুপে কিন্তু সরাসরি তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ওকে, চলো তাহলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মাটি বলতে কি বুঝি বা মাটি কাকে বলা হয়। দেখো, বলছে ভূপৃষ্ঠের ওপরে খনিজ ও জৈব পদার্থ দ্বারা গঠিত বিভিন্ন স্তরযুক্ত প্রাকৃতিক বস্তুকে মাটি বা মৃত্তিকা বা সয়েল বলা হয়। এখানে কি বলতে চাইছে, তাহলে মাটি কাকে বলা হয়? মাটি বলছে ভূপৃষ্ঠের ওপরে আমাদের যে ভূত্বক রয়েছে বা ভূপৃষ্ঠ রয়েছে তার উপরে যে খনিজ পদার্থ এবং জৈব পদার্থ দ্বারা মিশ্রিত, কি বললাম, খনিজ পদার্থ এবং জৈব পদার্থ দ্বারা মিশ্রিত বিভিন্ন স্তরযুক্ত প্রাকৃতিক বস্তুকে কি বলা হয়? মাটি। তাহলে মাটি কিন্তু সিঙ্গেল লেয়ার নয়। কি পড়লাম এখান থেকে? মাটি কিন্তু সিঙ্গেল লেয়ার নয়, মাটির কিন্তু অনেকগুলো লেয়ার রয়েছে বা মাটির কিন্তু অনেকগুলো স্তর রয়েছে, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? সয়েল বলা হয়। আর এই সয়েল শব্দটি একটি ল্যাটিন শব্দ, যেটা সোলুম বা সোলাম থেকে এসেছে। তাহলে কি বললাম? এই সয়েল শব্দটি সোলুম বা সোলাম থেকে এসেছে, যেটার বাংলা অর্থ হচ্ছে মাটি। ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে পেডোলজি এবং পেডোফোলজি বলতে কি বোঝায়। দেখো, পেডোলজি বলতে কি বোঝায়? মাটির উৎপত্তি, শ্রেণীবিভাগ, ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য ইত্যাদি মৃত্তিকার যে বিজ্ঞানের শাখায় আলোচনা করা হয় তাকে বলছে পেডোলজি। পেডোলজি কথার অর্থ হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মৃত্তিকা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ একটা মাটি কিভাবে তৈরি হচ্ছে, মাটির কী কী শ্রেণীভাগ রয়েছে, মাটির কী কী বৈশিষ্ট্য রয়েছে, এই সম্পর্কিত আলোচনা করা যেখানে করা হয় সেটাকে বলছে পেডোলজি। আবার নেক্সট দেখো, বলা হয়েছে, নেক্সট বলছে মৃত্তিকা বিজ্ঞানের যে শাখা মাটিকে উদ্ভিদের জন্ম, বৃদ্ধি এবং সংরক্ষণের মাধ্যম হিসাবে ব্যাখ্যা করে তাকে কি বলা হয়? ইডাফোলজি বলা হয়। কি বলা হয়? ইডাফোলজি বলা হয়। মনে থাকবে। তাহলে মৃত্তিকা বিজ্ঞানের যে শাখা মাটিকে উদ্ভিদের, ভালো করে দেখো, মৃত্তিকা বিজ্ঞানের যে শাখা মাটিকে উদ্ভিদের জন্ম, বৃদ্ধি এবং সংরক্ষণ। তাহলে একটা উদ্ভিদ বেড়ে ওঠে কিসের মাধ্যমে? সেটা মৃত্তিকার মাধ্যমে। একটা উদ্ভিদের জন্ম হয় কিসের মাধ্যমে? মৃত্তিকার মাধ্যমে। একটা মৃত্তিকার বংশগতি হয় কিসের মাধ্যমে? সেটাও মৃত্তিকার মাধ্যমে। এই যে মৃত্তিকা, মাটি একটা উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বিকাশের ওপরে যে প্রভাব বিস্তার করছে সেই ব্যাখ্যা করাটাকে বলছে পেডোফোলজি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট দেখো, মাটির উপাদান। তাহলে মাটির কয়টি উপাদান রয়েছে? মাটির মেনলি 4টি উপাদান রয়েছে। কটি উপাদান মাথায় রাখবে? মাটির মেনলি আমাদের কিন্তু 4টি উপাদান। মাটির মেনলি কটি উপাদান রয়েছে? 4টি উপাদান। একটা হচ্ছে কি খনিজ পদার্থ, যেটার পরিমাণ সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি তোমাদের প্রশ্ন আসে মাটিতে সব থেকে কোন উপাদানটি বেশি থাকে, সেটা আনসার হবে কি? খনিজ পদার্থ। তারপর নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে বায়ু আর জল, 25%, আর বাকি যে 5% থাকছে সেটা হচ্ছে জৈব পদার্থ। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট বলছে ভূপৃষ্ঠের ওপর মাটি কিভাবে সজ্জিত থাকে। ভূপৃষ্ঠের ওপরে মাটি কিভাবে সজ্জিত থাকে? বলছে আদর্শ অবস্থায় ভূপৃষ্ঠের ওপরে মাটি স্তরে স্তরে সজ্জিত থাকে। মানে ধরো এই একটা মাটির স্তর, ঠিক আছে, এ একটা স্তর, এ একটা স্তর, এ একটা স্তর, এইভাবে কিন্তু মাটি কিন্তু একটার পর একটা কিন্তু সজ্জিত অবস্থায় থাকে। তারপর নেক্সট বলছে মাটির হরাইজন। বলছে মাটির প্রতিটি স্তরকে কি বলে? হরাইজন।
আবার দেখো এই যে মাটি, ঠিক আছে, এই যে মাটির যে স্তর, এই একটা মাটির, এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, তাহলে এইগুলোকে কি বলছে, এক একটা হরাইজন বলছে, মনে থাকবে। তাহলে মাটির কয় ধরনের হরাইজন দেখা যায়? মাটির হরাইজন থাকে 4 ধরনের। কি কি বললাম? মাটির হরাইজন থাকে 4 ধরনের, মনে থাকবে। কি কি? একটা এ, একটা বি, একটা সি, আর একটা হচ্ছে ডি স্তর। তাহলে যদি ছবিটা আমি ভালোভাবে আঁকি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ধরো এ একটা মাটির পরিলেখ বা প্রোফাইল, এ একটা মাটির প্রোফাইল, এটা নাম দিলাম আমি ডি লেভেল, এটা ডি স্তর। এটা নাম দিলাম আমি সি স্তর, এটা নাম দিলাম আমি বি স্তর, এটা নাম দিলাম আমি এ স্তর, আর বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে ও স্তর, মানে উপরের ভাগ, ঠিক আছে, এটাকে বলা হয় ও স্তর। তাহলে ওই স্তরটাকে মাটির আমরা স্তর বলবো না, জাস্ট ওপরে একটা হিউমাসের স্তর আস্তরণ থাকে, সেটাকে বলা হয় ওই স্তর। তাহলে বেসিক্যালি মাটির স্তর রয়েছে কটা? 4টে। কি কি? এ, বি, সি আর ডি, মনে থাকবে সবার। এই ডি স্তরকে অনেক সময় আর স্তরও বলা হয়ে থাকে। কি বলা হয়? আর স্তরও বলা হয়ে থাকে। বলছে সবার নিচের স্তরটিকে ডি স্তর বলা হয়, তারপরে থাকছে সি স্তর, তারপরেও সি স্তর। এবার কি বলছে দেখো, এই যে নিচের যে স্তরটা আমরা দেখলাম, নিচের যে সবার নিচে, এটাকে ডি স্তর বলা হয় বা আর স্তর বলা হয়। আর এটাকে কি বলা হয়? এটা হচ্ছে সব থেকে কঠিন শিলার স্তর, তার এর জন্য এটাকে বলা হয় রক, আরও সিকে রক লেয়ার, বোঝা গেল? তাহলে ডি স্তরকে কি বলা হয়? রক লেয়ার বা কঠিন শিলার স্তর বলা হয়। তারপর যেটা নিচে থাকছে, তারপরে যেটা ওপরে থাকছে সেটা যে সি স্তর। এই সি স্তরটা কি? এটি দুর্বল এবং অর্ধবিজিত শিলার স্তর। তাহলে নিচে যেটা থাকছে সেটা একদম হার্ডি, এ ওপরে যে শিলা স্তরটা থাকছে সেটা হচ্ছে শিলা স্তর, কিন্তু অনেকটা নরম, ঠিক আছে, অনেক সময় এটা বিয়োজিত হয়ে যায়। বিজ্ঞানীরা এই স্তরটির নাম দিয়েছেন আদিশিলা বা জনকশিলা। তাহলে আদিশিলা বা জনকশিলা পাওয়া যায় কোন স্তরে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আনসার হবে কি? সি স্তরে। তাহলে আদিশিলা কাকে বলা হয়? আগ্নেয় শিলাকে কি বলা হয়? আদিশিলা বলা হয়, এটা মাথায় রাখো। তাহলে আগ্নেয় শিলাকে আদিশিলা বলা হয়, আর এটি দেখা যায় আমাদের সি স্তরে। নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? বি স্তর। বি স্তরটা কি দেখো, বলছি এটি প্রচুর খনিজ লবণ এবং সমৃদ্ধ স্তর। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে স্তরগুলো রয়েছে, এই যে ওপরের স্তরটা রয়েছে ও স্তর, তারপরে এ স্তর, বি স্তর, সি স্তর, এটা হচ্ছে ডি স্তর বা আর স্তর। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে প্রত্যেকটা স্তর রয়েছে, এই স্তরগুলো ভালো করে জানতে হবে। তাহলে দেখো এই স্তরটিকে কি বলা হয়? ইলুভিয়েশন স্তর। এই নামগুলো আমরা একটু পরেই পড়বো, বোঝা গেল? ভালো করে স্তরগুলো দেখো। প্রথমে থাকছে ও, এ, বি, সি আর আর বা ডি স্তর, মনে থাকবে? তারপর নেক্সট দেখো, তারপরে যে স্তরটা রয়েছে, আমরা এখন সি স্তর সম্পর্কে জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি? বি স্তর। তাহলে বি স্তরটা কি বলছে দেখে নাও। এখানে বলছে এটা হচ্ছে প্রচুর পরিমাণে খনিজ লবণ সমৃদ্ধ থাকে।
এই যে আমি এইভাবে যে তোমাদের ছবিটা দেখালাম, প্রথমে ছিল এ স্তর, তারপর ছিল বি স্তর। এই বি স্তরে প্রচুর পরিমাণে কি থাকে, খনিজ লবণ এবং সমৃদ্ধ থাকে। বি স্তরের ওপরে থাকে কি এই স্তর, যেটা থেকে প্রচুর পরিমাণে লবণ অপসারিত হয়ে এই বি স্তরে অনেকটা সঞ্চিত হয়। এই জন্য এই বি স্তরকে কি বলা হয়, ইংরেজি পরিভাষায় ইলুভিয়েশন বা ইলুভিয়েশন বলা হয়। তাহলে দেখো, এই যে বি স্তরকে কি বলা হয়, ইলুভিয়েশন লেয়ার, যেটাকে বাংলায় বলছে হস্যই লয়স্যু। এই নামগুলো একটু ভালো করে মাথায় রেখো, কারণ বানানগুলো অনেক সময় গুলিয়ে যায়, ঠিক আছে। তাহলে বি স্তরটিকে কি বলা হয়, এই স্তরটিকে বলা হয় সঞ্চয়ের স্তর বা ইলুভিয়েশন স্তর। অর্থাৎ এই স্তরে কি হচ্ছে, এই স্তরে সমস্ত বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে ওখানে যে সমস্ত খনিজ লবণগুলো থাকে সেগুলো ধৌত প্রক্রিয়ায় কিন্তু এই স্তরে চলে আসে। তাই এই স্তরটিকে কি বলা হয়, ইলুভিয়েশন স্তর বা সঞ্চয়ের স্তর। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে এটি খনিজ লবণ রিক্ত স্তর। মানে খনিজ লবণ রিক্ত মানে এখানে কোনো রকম খনিজ লবণ থাকে না। এই স্তর থেকে প্রচুর খনিজ লবণ জলের মাধ্যমে নিচের স্তরে অপসারিত হয়। মানে ওপর দিকে এই যে একটা লেভেল ছিল, এই লেভেলের এটাকে এই স্তর বলা হয়। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কি হচ্ছে, এখানে যে সমস্ত খনিজ লবণগুলো ছিল সেগুলো ধৌত প্রক্রিয়ায় নিচের দিকে চলে আসছে, যার কারণে ওপর দিকে আর কিছুই থাকে না। সেই জন্য এটাকে কি বলা হয়, অপসারিত স্তর বলা হয়। এই কারণেই এই স্তরটিকে কি বলা হয়, ধৌত স্তর বা ইংরেজিতে কি বলা হয়, ইলুভিয়াল লেয়ার, যেটাকে দেখো ইলুভিয়াল বা ইলুভিয়েশন লেয়ার বলা হয়। প্রসঙ্গত জলের মাধ্যমে মাটির একটি স্তর থেকে খনিজ লবণ এবং অন্যান্য পদার্থের অপসারণকে ধৌত প্রক্রিয়া বলা হয়, ইংরেজিতে যেটাকে বলা হয় লিচিং। তাহলে লিচিং কোথায় দেখা যায়, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আনসার হবে কি এই স্তর, মনে থাকবে এই স্তর বা ইলুভিয়েশন স্তর। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, এই স্তর বা ইলুভিয়েশন স্তর, যেখানে কিন্তু লিচিং বা ধৌত প্রক্রিয়া দেখা যায়। এরপরে যে ওপরের যে স্তরটা রয়েছে সে ওপরের স্তরটিকে কি বলা হয়, হিউমাস স্তর। বলছে এটি মাটির পৃষ্ঠ স্তর, মানে একটা যে মাটি রয়েছে সে মাটির ঠিক ওপরের যে স্তরটি রয়েছে সেটাকে কি বলছে, হিউমাস। এটি মাটির পৃষ্ঠ স্তর বা বিয়োজিত জৈব পদার্থ সমৃদ্ধ। অর্থাৎ মাটি যে উর্বর হয়ে থাকে, আমাদের যে ফসল উৎপন্ন হয় কোন স্তরের কারণে, এই হিউমাসের কারণে। অর্থাৎ মাটির ওপরে যে মানে বিয়োজিত জৈব পদার্থ থাকে সেটাকে কি বলা হয়, হিউমাস স্তর বা বিয়োজিত জৈব পদার্থকে কি বলা হয়, হিউমাস বলা হয়। তাহলে মাটির ওপরে যে স্তরটি থাকে সেটাকে বলা হয় বিয়োজিত জৈব পদার্থ, এটাকে কি বলা হয়, হিউমাস স্তর। নেক্সট দেখো, মাটিতে হিউমাস বা জৈব পদার্থ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়, মাটিতে হিউমাস বা জৈব পদার্থ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়, হিউমাস গঠন প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলা হয়। তাহলে মাটির ওপরে যে হিউমাস তৈরি হয়, মাটির ওপর যে হিউমাস তৈরি হয় সেটাকে কি বলা হয়, হিউমিফিকেশন। কি বললাম, মাটির ওপরে যে হিউমাস তৈরি হয় সেটাকে কি বলা হয়, হিউমিফিকেশন। এই কথাটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। নেক্সট বলছে হিউমাস কি, হিউমাস হচ্ছে সূক্ষ্ম জীবাণুরা জৈব পদার্থকে বিয়োজিত করে, যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, প্রোটিন ইত্যাদি সমৃদ্ধ পদার্থ সৃষ্টি করে, তাকে কি বলা হয়, হিউমাস। তাহলে হিউমাসটা কি, হিউমাস হচ্ছে মাটির ওপরে একটি উর্বর স্তর, যেখানে কি থাকে, প্রচুর পরিমাণে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, প্রোটিন এইগুলো থাকে। এগুলো হচ্ছে জীবাণু দ্বারা বিয়োজিত। যেমন দেখবে মাটির ওপরে যদি অনেক পচা পাতা লতা পড়ে থাকে, সেগুলোতে বৃষ্টি যদি হয় কি হয়, সেগুলো একদম মানে নরম হয়ে যায়, একদম মাটির মতো হয়ে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেগুলো প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকে, প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে, সেখানে দেখবে যে কোনো গাছ কিন্তু অটোমেটিকলি বড় হয়ে যায়, তাই না। তাহলে এই স্তরটিকে কি বলা হয়, হিউমাস স্তর। নেক্সট দেখো, মাটিতে হিউমাসের প্রয়োজনীয়তা কি, বলছে হিউমাস মাটির উর্বরতাকে বাড়ায়, মাটিতে জল ও বায়ুর প্রবাহকে সচল করে। তাহলে আমাদের যে মাটি রয়েছে সেই মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে কে, এই হিউমাস। আর মাটিতে জল এবং বায়ুর প্রবাহ বৃদ্ধি করে এই হিউমাস। কারণ হিউমাসটা কি, হিউমাসটা হচ্ছে ফাঁপা প্রকৃতির, স্পঞ্জের মতো ফাঁপা, যার কারণে কিন্তু সেখানে জল বাতাস অটোমেটিকলি ভালোভাবে পৌঁছতে পারে। আর মাটির গ্রথন বা টেক্সচারকে ঠিক রাখে, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো।
নেক্সট দেখো, মাটির প্রোফাইল বা পরিলেখ। মাটির প্রস্থচ্ছেদকে প্রোফাইল বা পরিলেখ বলা হয়। মাটির প্রস্থচ্ছেদকে কি বলা হয়? প্রোফাইল বা পরিলেখ বলা হয়। তাহলে যদি আমরা মাটি দেখি তাহলে কি পাবো? ধরো একটা মাটি আছে, এই বরাবর যে লেয়ারগুলো মাটির থাকে, এই প্রত্যেকটা লেয়ারকে কি বলছে? প্রত্যেকটা লেয়ারকে বলছে মাটির প্রোফাইল। যদি আমরা মাটি কাটি দেখতে পাবে, একটু কালো মাটি, একটু লাল মাটি, এরকম একটু লালচে মাটি, এরকম বিভিন্ন ধরনের বেলে মাটি, এই যে বিভিন্ন ধরনের মাটির যে লেয়ারগুলো বের হয় আমরা কাটার সময়, এগুলোকে একটা মাটির প্রোফাইল এগুলো। তারপর নেক্সট যেটা আমরা জানবো, রেগোলিথ কি বলছে? আবহবিকার বা ওয়েদারিংয়ের কারণে ভূত্বকের ওপরে চূর্ণ বিচূর্ণ বিয়োজিত শিলার শিথিল স্তরকে কি বলা হয়? রেগোলিথ বলা হয়। রেগোলিথ জিনিসটা বোঝো। ধরো একটা ভূপৃষ্ঠের ওপরে এই একটা পাথর পড়ে আছে, এখানে রোদ, বৃষ্টি, খরা, বায়ুপ্রবাহ সমস্ত কিছু কি করছে? ঘাত প্রতিঘাত করছে প্রতিনিয়ত, যার ফলে কি হয়? একদিন এই মাটির পাথরটা কিন্তু টুকরো 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 করে ফাটতে শুরু করে এবং ঝিরঝির করে কিন্তু পাথরগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে নিচের কাছে জমা হয়। যখন কোনো একটা বড় পাথর, কোনো একটা শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে জমা হবে, সেগুলোকে আমরা কি বলবো? রেগোলিথ। আর রেগোলিথ কি করে? মৃত্তিকা গঠনে সাহায্য করে। রেগোলিথের কাজ কি? রেগোলিথের কাজ হচ্ছে মৃত্তিকা গঠনে সাহায্য করা। নেক্সট দেখো, নেক্সট বলছে মাটির ওপর পরিবেশের বিভিন্ন উপাদানগুলির প্রভাব। এবার আমরা দেখব। দেখো, যে সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু অম্ল মাটি বা অ্যাসিডিক প্রকৃতির মৃত্তিকা দেখা যায়। আবার যেখানে কম পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে ক্ষারীয় বা অ্যালকাইন প্রকৃতির মৃত্তিকা দেখা যায়। আবার দেখো বলছে উষ্ণ আর্দ্র, যেখানে গরম এবং আর্দ্র রয়েছে সেখানে কাদা মাটি বা ক্লে মাটির পরিমাণ বেশি। আবার যেখানে উষ্ণ শুষ্ক সেখানে বালি মাটির পরিমাণটা বেশি। আবার যেখানে আর্দ্র নিম্ন অঞ্চল সেখানে গ্লে মাটি দেখা যায়, সেই মাটিতে কাদার পরিমাণও বেশি থাকে। তাহলে গ্লে মাটি কোথায় দেখা যায় যদি পরীক্ষা প্রশ্ন আসে? আর্দ্র নিম্নভূমি। কোথায়? আর্দ্র নিম্নভূমিতে। ঠিক আছে। নেক্সট দেখো, বগ কাকে বলছে? জলাভূমির মৃত্তিকাকে কি বলছে? কোনো একটা জলাভূমি রয়েছে, সেই মাটিকে কি বলা হয়? বগ মৃত্তিকা বলা হয়। এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ সব থেকে বেশি থাকে। নেক্সট দেখো, নেক্সট বলছে গ্রানাইট শিলা থেকে সাধারণত বেলে মাটি তৈরি হয়, আর ব্যাসল্ট শিলা থেকে সাধারণত এঁটেল মাটি তৈরি হয়। এটা মাথায় রেখো, গ্রানাইট থেকে বেলে মাটি আর ব্যাসল্ট থেকে এঁটেল মাটি। নিরক্ষীয় ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট মাটির পরিমাণটা বেশি। তো ল্যাটেরাইট মাটির পরিমাণ সবথেকে বেশি কোথায়? সেটা নিরক্ষীয় এবং ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। আবার বলা হয়েছে নিম্ন মধ্যাক্ষাংশে নাতিশীতোষ্ণ অঞ্চল, যেখানে না গরম না ঠান্ডা, এই সমস্ত এলাকায় সরলবর্গীয় অরণ্য দেখা যায়, যেখানে কিন্তু পর্জল মৃত্তিকা দেখা যায়। তাহলে পর্জল মৃত্তিকা দেখা যায় কোথায়? সরলবর্গীয় অরণ্যে। পর্জল মৃত্তিকা দেখা যায় নাতিশীতোষ্ণ অঞ্চলে। পর্জল মৃত্তিকা দেখা যায় পাহাড়ি অঞ্চলে। এগুলো ভালো করে মনে রাখতে হবে। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে। থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217।
নেক্সট বলছে তৃণভূমি মৃত্তিকা কাকে বলা হয়। পরীক্ষা যদি প্রশ্ন আসে তৃণভূমির মৃত্তিকা কাকে বলা হয়, সেটা আনসার হবে কি চারনোজেম। তাহলে চারনোজেমকে কি বলা হয়, তৃণভূমির মৃত্তিকা বলা হয়, কারণ এখানে ঘাস পাতা সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে। আর সমভূমি অঞ্চলের মাটি কি পরিণত মাটি এবং সাধারণত উর্বর হয়, আর পাহাড়ি অঞ্চলের মাটি অপরিণত এবং সেটি কিন্তু অনেকটাই দুর্বল প্রকৃতির হয়। নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি অ্যান্টিসল। কি অ্যান্টিসল হলো কম উর্বর অপরিণত নবীন মাটি, যেগুলো মাটিগুলো সাধারণত এখনো তৈরি হয়নি, মাটি তৈরি হবে হবে মনে করছে, সেগুলোকে কি বলা হয় অ্যান্টিসল। আর এটা কিন্তু কম পরিমাণে উর্বর থাকে। 2 নম্বর হচ্ছে অক্সিসলটা কি, অক্সিসল হলো নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড, যে মৃত্তিকাতে লোহা এবং অ্যালুমিনিয়ামের পরিমাণটা বেশি থাকে এবং নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়, সেটাকে বলছে অক্সিসল। যেমন হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। তো ল্যাটেরাইট মৃত্তিকা কি বলা হয়, ল্যাটেরাইট মৃত্তিকাকে বলা হয় অক্সিসল মৃত্তিকা। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভার্টিসল। ভার্টিসল হলো শুকনো অবস্থায় শক্ত এবং ভিজে গেলে সেটা কিন্তু আঠালো চ্যাটচ্যাটে কাদার মতো হয়ে যায়, এই মৃত্তিকাকে কি বলা হয়, এই মৃত্তিকাকে বলা হয় ভার্টিসল। যেমন হচ্ছে একটা রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট বলছে এরিডিসলটা কি, এরিডিসল হচ্ছে শুষ্ণ মরুভূমি অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় তাকে কি বলছে এরিডিসল। আর অ্যান্টিসলটা কি, অ্যান্টিসল হচ্ছে আগ্নেয়গিরি অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় তাকে বলছে অ্যান্টিসল। বোঝা গেল, এগুলো সব এক একটা মৃত্তিকার পরিলেখ অনুযায়ী ভাগ।